আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা আলোচনা করব সিকান্দার আবু জাফরের লেখা সিরাজউদ্দৌলা নাটকটা নিয়ে। আর এই সিরাজউদ্দৌলা নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটাকে দুইটা ভাগ করব। একটা ভাগ হচ্ছে প্রথমে এটা সারসংক্ষেপ করার চেষ্টা করব এবং পরবর্তীতে হচ্ছে চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং এই পুরো সারসংক্ষেপ থেকে আশা করি তোমাদের বুঝতে খুব সহজ হবে যে সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আবু জাফর কীভাবে বুঝাইতে চাইছেন। তো আমরা দেরি না করে চলে যাই আমাদের পুরো ভিডিওটিতে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা। তো সিরাজউদ্দৌলা নাটকটা পর্যবেক্ষণ করি বা দেখি, সেক্ষেত্রে দেখতে পাবো যে সিরাজউদ্দৌলার পেছনে কিভাবে বিভিন্ন মানুষজন কলকাঠি নাড়ছেন তাকে তার মস্তক থেকে সরানোর জন্য, এবং একটা পর্যায়ে তারা সফল হয়ে গেছেন। তো ঘটে যাওয়া বাংলাদেশের যেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে, প্রায় আমরা 190 বছর, প্রায় 200 বছর মধ্যে আমরা পরবর্তীতে আমাদের স্বাধীনতার সূর্যটা অস্তমিত ছিল। আমরা পরাধীন ছিলাম ইংরেজদের কাছে, কিন্তু এটার শুরুটা সেই পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের কারণেই আমরা ইংরেজদের কাছে পরাজিত হই। আর এখানে নবাব সিরাজউদ্দৌলার যতখানি দোষ, তার থেকে বেশি দোষ তার পারিপার্শ্বের মানুষদের এবং ইংরেজদের। এখানে নবাবের খুব বেশি সহজ সরল মন, এবং অন্যদিকে ইংরেজদের কূটবুদ্ধির কাছে নবাব হেরে গেছেন। সিরাজউদ্দৌলা নাটকে 1756 সালের 19 জুন থেকে 1757 সালের 29 জুন পর্যন্ত সময়সীমার মধ্যে ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলো স্থান পেয়েছে। 1756 সালের 19 জুন নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। ক্যাপ্টেন ক্লেটন মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছেন আর অন্য সৈন্যদের প্রাণপণে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছেন। এর মধ্যে যুদ্ধ বন্ধ করার আদেশ দেওয়ার অনুরোধ করলে ক্লেটন বাঙালিদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করায় বাঙালি ওয়ালি খান তার প্রতিবাদ করেন। এ সময় হলওয়েল প্রবেশ করে নবাবের কাছে আত্মসমর্পণ করায় যৌক্তিকতা তুলে ধরেন। গভর্নর ড্রেকের সঙ্গে পরামর্শের কথা বলে ক্লেটন পালিয়ে যান। তখন দুর্গের দায়িত্ব এসে পড়ে হলওয়েলের উপর। যুদ্ধজয়ী নবাব হলওয়েলের কাছে কৈফিয়ত চাইলেন। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজরা কোথায় পেল? নবাবের নির্দেশে কাশিমবাজার কুঠির পরিচালক বন্দি ওয়ার্ডসকে আনা হলে নবাব তাদের অশিষ্ট আচরণ ও অনাচারের জবাব চাইলেন। তারা কাশিমবাজারে গোলা বারুদ আমদানি করছে, কলকাতার আশেপাশের গ্রামগুলো নিজেদের দখলে নিচ্ছে, দুর্গ সংস্কার করে সামরিক শক্তি বৃদ্ধি করছে। নবাবের নির্দেশে অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছে, এমনকি নবাবকে নাজরানা পর্যন্ত পাঠায়নি। এমন ধৃষ্টতার জবাবদিহিতা না করা পর্যন্ত নবাব বাংলায় তাদের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিলেন। একই সঙ্গে তিনি নির্দেশ দিলেন গভর্নর ড্রেকের বাড়িটা কামানের গোলায় নিশ্চিহ্ন করে দিতে এবং ইংরেজদের অবিলম্বে কলকাতা ত্যাগ করতে। আর আশেপাশের গ্রামবাসী যেন তাদের কাছে কোনো সওদা বিক্রি না করে জানিয়ে দিতে বললেন। তিনি নির্দেশ দিলেন যে প্রত্যেক ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে যেন নবাবের তহবিলে জমা করা হয়। কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ইংরেজের কাছ থেকে কলকাতা অভিযানের সমস্ত খরচ আদায় করারও ফরমান জারি করলেন নবাব। পরবর্তীতে কলকাতা থেকে বিতাড়িত হয়ে পলাতক ইংরেজরা ভাগীরথী নদীতে ভাসমান ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেন। অন্ন বস্ত্রের অভাবে তারা অসহনীয় অবস্থার মধ্যে পড়ে যায় এবং তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা কি ঠিক করছে, তারা কি ভুল করছে, এবং তাদের পরবর্তী স্টেপ কি হবে, সবকিছু নিয়ে তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে তারা পরবর্তীতে কি করবে। বন্দি করে বিচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলওয়েল এবং ওয়াটসকে নবাব ছেড়ে দেন। এতে তাদের ধারণা হয় কিছু উপহার উপঢৌকন নিয়ে নবাবের দরবারে হাজির হলে তার সঙ্গে এখনো ভালো সম্পর্ক তৈরি করা যাবে। কিন্তু ইংরেজরা বুঝে নেয় যে নবাব তার আসলে সেই চিন্তাধারার মধ্যে নবাব নাই। নবাব যে তাদের অল্প একটু গিফট বা অল্প একটু সাহায্য পাইলে যে নবাব আবার ওদের প্রতি সহানুভূতি দেখাবে, এমনটা আসলে সম্ভব ছিল না। কিন্তু তাদের মনে এটা ছিল যে তারা এটা যদি করে তাহলে নবাব তাদের প্রতি একটু সিম্প্যাথি দেখাতেও পারে। দূতের মাধ্যমে নবাবের অন্যতম অমাত্য উমিচাঁদের চিঠিতে তাদের জানানো হলো যে কলকাতার দেওয়ান মানিক চাঁদ 12,000 টাকা নাজরানা নিয়ে ইংরেজদের ব্যবসা করার অনুমতি দিয়েছে। এছাড়া সিরাজের সিপাহ সালার মির্জাফর, অমাত্য রাজবল্লভ ও জগৎ শেঠের দল শওকত জঙ্গকে সমর্থন দেবে এবং উমিচাঁদ ইংরেজদের সঙ্গে বন্ধুত্বের আশ্বাস দিয়েছেন। কিন্তু পরক্ষণে তারা অন্য দিক থেকে একটা ফিডব্যাক পাইছে, যেটা উমিচাঁদের কাছ থেকে, যেখানে উমিচাঁদ তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাচ্ছে, যেটা কিনা ইংরেজদের জন্য একটু সারপ্রাইজিং ছিল। কারণ ইংরেজরা চাচ্ছিল ইংরেজরা যেন নবাবের সাথে মিলতে চায়, কিন্তু অন্য দিক থেকে এই বাঙালিদের থেকে উমিচাঁদই উল্টো গিয়ে বলতেছে যে তারা নবাবের সাথে তারা ইংরেজদের সাথে মিলতে চায়। নবাব আলীবর্দী খাঁর ইঙ্গিতে সিরাজ ঢাকার সেনাপতি হোসেন কুলি খাঁকে হত্যা করলে সিরাজের সঙ্গে তার খালা ঘসেটি বেগমের সম্পর্কের অবনতি ঘটে।
সেই ঘটনার সূত্র ধরে সিরাজের স্থলে নিজ পালক পুত্র শওকত জঙ্গকে নবাবী আসনে বসানোর প্রক্রিয়ায় প্রধান সেনাপতি ও অন্যতম অমাত্যদের সমর্থন লাভের উদ্যোগ নেন মতিঝিল প্রাসাদে। এ সময় নবাব সিরাজউদ্দৌলা উপস্থিত হয়ে ঘসেট বেগমকে নিজ প্রাসাদে নিয়ে আসেন, কারণ নবাব বুঝতে পারেন তার বিরুদ্ধে চক্রান্তকারীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। আর এখানে এটা নবাবের বোঝা অবশ্যই কাম্য ছিল, কারণ নবাব জানতেন যে ঘসেট বেগম সহ আরো বেশ কয়েকজন ছিলেন তার বিরুদ্ধে, যেখানে নবাব এবং তাদেরকে হাতে নাতে ধরছিলেন। পরবর্তীতে নবাব হচ্ছে তাদের যে মূল গুরু ছিলেন, এখানে বলতে পারো যে ঘসেট বেগম হচ্ছে নবাব তার নিজের প্রাসাদে নিয়ে আসছেন। ওদিকে ইংরেজরা ব্যবসার নামে বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। এই অবস্থায় চক্রান্তকারীদের অন্তরে সুবোধ জাগ্রত করার জন্য সেনাপতি, অমাত্যবর্গ ও ইংরেজ প্রতিনিধিদের নিজ দরবারে ডাকেন নবাব এবং তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ধর্মগ্রন্থ নিয়ে শপথ করলেও নিজ নিজ অবস্থানে তারা পুনরায় ষড়যন্ত্রে সক্রিয় হয়ে ওঠে। নবাব মোহনলালকে দিয়ে শওকত জঙ্গকে দমন করেন। মানিক চাঁদকে কয়েদ করে 10 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেন। এর ফলে ষড়যন্ত্রকারী ও ইংরেজরা প্রমাদ গুনতে থাকে। অবশেষে মীর জাফর পুত্র মিরনের বাড়িতে তাদের শেষ মন্ত্রণা সভা বসে। নর্তকীদের সমাগমে সেই সভায় রাজবল্লভ, জগৎ শেঠ, মীর জাফর উপস্থিত হন। মহিলার ছদ্মবেশে আসেন ক্লাইভ ও ওয়াটস। রায়দুল্লভ এসে তার নিজের জন্য সিপাহসালারের পদটির প্রত্যাশা জানিয়ে যান। দুরন্ধর রবার্ট ক্লাইভ একথা বুঝতে পেরে নিরাপদ বোধ করেন, কারণ এখানে সবাই স্বার্থের পশ্চাতে ধাবমান। বিশেষ করে উমিচাঁদের লোভের সীমা পরিসীমা নেই। তাই তাকে ঠকানোর জন্য নকল দলিলে 20 লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকার করা হয়, যার আসল দলিলে উমিচাঁদের কোনো উল্লেখই থাকে না। দলিলের ভয়ানক যে বিষয়টি রাজবল্লভ লক্ষ্য করেন তা হলো এই সন্ধি অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবেন আর রাজ্য চালাবে কোম্পানি। মীর জাফরের তখন এত কিছু ভেবে দেখার মতো অবস্থা ছিল না। এভাবে ইংরেজদের কূটকৌশল চক্রে ধরা দিয়ে ব্যক্তিগত স্বার্থ ও সুবিধালোভী বিশ্বাসঘাতকরা নবাবের বিরোধিতা করে, যুদ্ধ না করে তাদের পক্ষে কাজ করে। তারা বাংলাকে পরাধীনতায় ঠেলে দেয়। যেখানে আমরা দেখতে পারি যেখানে আসলে সবাই নিজ নিজ স্বার্থটা দেখতে চাইছে। কেউ হচ্ছে বাঙালিদের স্বার্থ বা হচ্ছে আমরা যে পরাধীন হয়ে যাচ্ছি ভারতবর্ষের স্বার্থ সেটা দেখতে চাই না। সবাই হচ্ছে নিজ নিজ স্বার্থ দেখতে চাইছে যে আমি কি পাচ্ছি, আমি কতটুকু পাচ্ছি, আমি 20 লক্ষ টাকা পাচ্ছি কিনা, আমি সেনাপতি হচ্ছে কিনা, আমি সিপাহসালার হচ্ছে কিনা, আমি হচ্ছে নবাব হচ্ছে কিনা। এই ব্যাপারগুলো হচ্ছে সবাই নিজ নিজ জায়গা থেকে দেখছে, সবাই নিজের স্বার্থটা দেখছে। নবাব সিরাজউদ্দৌলা তার সংক্ষিপ্ত শাসনামলে একদিনও নিশ্চিন্তে কাটাতে পারেননি। স্ত্রী লুৎফার সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন তার চারদিকে কেবল দেয়ালের সমাহার। কোনটি ভাঙছেন, কোনটি ডিঙাচ্ছেন, তবুও দেয়ালের শেষ হচ্ছে না। পলাশীর যুদ্ধের আগের রাতে নবাব তার অনুগত সেনাপতিদের সঙ্গে নিয়ে যুদ্ধের হিসাব নিকাশ করেছেন। ইংরেজদের মোট সৈন্য 3000-এর বেশি নয়, নবাবের 50,000। ছোট বড় মিলিয়ে ওদের কামান 10টি আর নবাবের 50টির বেশি। যেখানে আমরা দেখি যে নবাব বা হচ্ছে এই ভারতবর্ষের যেখানে এত বেশি অধিক সংখ্যক তাদের থেকে সৈন্য ছিল, কামানের সংখ্যা বেশি ছিল, কিন্তু তাও হচ্ছে আমরা ইংরেজদের সাথে পারিনি, কারণ আমাদের বিশ্বাসঘাতকতা, আমাদের চারপাশের মানুষদের কূটকৌশলগুলো। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধ শুরু হয়। নবাবের কাছে একের পর এক সেনাপতিদের মৃত্যু সংবাদ আসতে থাকে। মোহনলাল আর মীর মর্দান নবাবকে যুদ্ধ বন্ধ না করার অনুরোধ করেন। তখন তারা বিজয়ের প্রান্তে, কিন্তু এ সময় মীর জাফর ও রায়দুল্লভের পরামর্শে তিনি যুদ্ধ বন্ধ করার পরামর্শ দিয়ে মুর্শিদাবাদ রওনা হন, যার পথে তিনি ধরা পড়ে বন্দী হন। পরে মিরনের আদেশে মোহাম্মদী বেগ তাকে নৃশংসভাবে হত্যা করে। বাংলার শেষ স্বাধীন নবাবের মৃত্যুর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আমরা তো হচ্ছে নাটকটার পুরোপুরি যদি পাঠ বিশ্লেষণ বলি, সংক্ষিপ্ত হলে সেটা আমি এত পর্যন্ত করলাম। তো আশা করি এটার মধ্যে হচ্ছে আমাদের সৃজনশীলের গ এবং ঘ নাম্বারের জন্য যতটুকু প্রশ্ন লেখা দরকার তার থেকে এই অংশগুলোর মধ্যে থেকে কিছু কিছু অংশ তোমরা অবশ্যই কমন পাবা, লিখতে পারবা। তা আমরা যদি চরিত্র বিশ্লেষণে যাই সেখানে হচ্ছে আমরা দেখবো যে মীর জাফর দেখবো, সিরাজকে দেখবো, ঘসেট বেগমকে দেখবো, লুৎফুন্নেসাকে দেখবো, উমিচাঁদকে দেখবো, এবং এই চরিত্রগুলো যদি বিশ্লেষণ করতে পারি সেক্ষেত্রে আমাদের সৃজনশীলের গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য লিখতে সুবিধা হবে। কারণ কখন কখন উদ্দীপকের সাথে হয়তো মীর জাফরের চরিত্রটা মিলে যাবে, কখনো কখনো হয়তো সিরাজের চরিত্রটা মিলে যাবে, বা হচ্ছে লুৎফুন্নেসার চরিত্রটা মিলে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে এই চরিত্র বিশ্লেষণগুলো যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের সৃজনশীলগুলো লেখা খুব বেশি ইজি হয়ে যাবে। সিরাজ। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় এবং নায়ক চরিত্র সিরাজ। তার পিতা জয়নুদ্দিন ও মাতা আমিনা বেগম। 1733 সালে সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁর প্রিয় দৌহিত্র। শিশুকাল থেকে তার নানাই তাকে রাজ্য পরিচালনার তালিম দিয়েছেন। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নিজের সঙ্গে রেখে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তুলেছেন।
1756 সালের 19 জুন মাত্র 23 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন তেজস্বী, নির্ভীক, সত্যাগ্রহী, বীর যোদ্ধা, কর্তব্যপরায়ণ, প্রজ্ঞাপালক, দেশপ্রেমিক। নবাবের দায়িত্ব গ্রহণের পরই তাকে ঘরে এবং বাহিরে নানাভাবে শত্রুর মুখোমুখি হতে হয়। ইংরেজদের অত্যাচার, অনাচার ও অনিয়মগুলো মূলোচ্ছেদ করার জন্য তিনি কলকাতা অভিযান করে ইংরেজদের দুর্গ ধ্বংস করেন এবং গভর্নর ডেকের বাড়িতে নিশ্চিহ্ন করে তাদের বিতাড়িত করেন। বড় খালা ঘসেরি বেগমকে রাজপ্রাসাদে নিয়ে এসে নজরবন্দি করে রাখেন। মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ ও উমিচাঁদকে দেশ রক্ষার স্বার্থে উজ্জীবিত করার জন্য পবিত্র কোরআন ও তুলসী গঙ্গা জল ছুঁয়ে শপথ করান। তিনি ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে কড়া জবাবদিহিতার আওতায় আনেন এবং সমস্ত অত্যাচার, অনাচার বন্ধ করার হুকুম দেন। তিনি রাজ্য রক্ষা এবং রাজ্যের কল্যাণের জন্য কাজ করেন। তিনি স্ত্রী, কন্যা এবং মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতেও ত্রুটি করেননি। প্রায় বিশ্রামহীনভাবে এসব দায়িত্ব পালনের পরও লোভী ও ব্যক্তি স্বার্থে উন্মাদ তার শত্রুরা পরদেশী চক্রান্তকারীদের সঙ্গে হাত মিলিয়ে পলাশীর প্রান্তরে সাজানো যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্যকে অস্তমিত করে। তারপরও সিরাজ স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সেনাবাহিনীকে একত্র করে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করার। শেষ পর্যন্ত তিনি তা করতে পারেননি। পরাজয়, তার ব্যর্থতার পর থেকে তাকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি অনেক চেষ্টা করেছিলেন, তিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো পারবেন বাংলার স্বাধীনতাটাকে ধরে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা, তারপরে হচ্ছে ইংরেজের কূটকৌশল, এগুলোর কাছে তাকে হেরে যেতে হয়েছে। কিন্তু আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। তিনি ভেবেছিলেন যে হয়তো কোরআন ধরিয়ে শপথ করানোর ফলে বা হচ্ছে হিন্দু ধর্মের অনুযায়ী শপথ করানো হলে বা হচ্ছে মুসলিম মুসলিম ধর্মাবলম্বীদের মাধ্যমে যদি শপথ করানো হয়, তাহলে হয়তো তারা ধর্মের প্রতি রেসপেক্টটা রেখে হয়তো নবাবের সাথে হচ্ছে তারা বিশ্বাসঘাতকতা করবেন না। কিন্তু এটা আসলে হয়নি। তারা নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বাংলার স্বাধীনতা সূর্যটাকে অস্তমিত করে দিছে। এবার আমরা যাব হচ্ছে মির্জাফর চরিত্র বিশ্লেষণে। মির্জাফর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন। তার পুরো নাম ছিল মির্জাফর আলী খান। তিনি বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতক মির্জাফর হিসেবে পরিচিত। তিনি পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন কপরদকহীন অবস্থায়। নবাব আলীবর্দী খাঁ তার বৈমাত্রীয় বোন শাহ খানমের সঙ্গে বিয়ে দিতে তাকে উচ্চ পদে আসীন করেন। সিরাজউদ্দৌলার ক্ষমতারণ তিনি সহজভাবে মেনে নিতে পারেননি, তাই সিরাজকে ক্ষমতা থেকে অপসারণের জন্য নানা পক্ষের চক্রান্তের মূল হোতা হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন ক্ষমতালোভী, কূটকৌশলী, হঠকারী, ব্যক্তিত্বহীন, বেহায়া ও মিথ্যাবাদী। ক্ষমতালোভী মির্জাফর একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখেছেন, তাই নিজ ধর্ম অনুযায়ী শপথ নিয়েও পবিত্র কোরআনকে অবমাননা করেছেন। নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে কাঙ্গালের মতো বিদেশি বেনিয়াদের সঙ্গে হাত মিলিয়েছেন। পলাশীর প্রান্তরে নিজের ওপর অর্পিত সেনাপ্রধানের দায়িত্ব পালন না করে নবাবের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। শেষ পর্যন্ত প্রহসনের পুতুল নবাব হয়ে হয়তো নিজেকেই ধিক্কার জানিয়েছেন সহস্রবার। কেননা তার অন্তরের গভীরে নবাব সিরাজের প্রতি ছিল সম্মানবোধ, সমীহবোধ। তাই পরাজিত ও ধৃত নবাবকে রাজধানীতে নিয়ে আসার ব্যাপারেও তার আপত্তি ছিল, আর নবাবের মৃত্যুদণ্ডের হুকুম দিতেও তার অনীহা ছিল। তবু বিশ্বাসঘাতকতার কারণে মির্জাফর আলী খান বাংলার মানুষের কাছে ধিকৃত, ঘৃণিত ও নিন্দিত। তিনি আসলে পরবর্তী জীবনে সুখ পান নাই। তিনি যদিও হচ্ছে নবাব হয়েছিলেন, কিন্তু তিনি সেই নবাবিটাও ধরে রাখতে পারেননি, কারণ তিনি বাংলার সহস্র মানুষের কাছে বদদোয়া পেয়েছিলেন। তিনি হচ্ছে মানুষের কাছে ঘৃণার পাত্রে রূপ নিয়েছিলেন। ক্লাইভ, রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলা নাটকের একটি অন্যতম চরিত্র। তিনি ভারতবর্ষে এসেছিলেন 17 বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে। ফরাসিদের সঙ্গে ইংরেজ বণিকদের ছোটখাটো যুদ্ধে কৃতিত্ব দেখিয়ে তিনি গুরুত্বপূর্ণ পদ লাভ করেন। মুম্বাইয়ের মারাঠা দস্যুদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে তিনি কর্নেল পদ লাভ করেন এবং মাদ্রাজের ডেপুটি গভর্নর নিযুক্ত হন। নবাব সিরাজের কলকাতা বিজয়ের পর পলাতক ইংরেজ গভর্নর ড্রেকের পুনর্বাসনের মিশন নিয়ে তিনি কলকাতায় আসেন। ক্লাইভ ছিলেন অসম্ভব ধূর্ত, শঠ, কূটকৌশলী ও ধুরন্ধর। তিনি নবাব সিরাজের স্বার্থপর ও উচ্চাভিলাষী অমাত্যদের হাত থেকে নবাবের বিরুদ্ধে চক্রান্তের জাল বিছিয়ে দেন। রাজনীতি ও সমাজনীতির দুর্বলতাগুলো ছিল তার নখদর্পণে। কথার মারপ্যাচে কিভাবে কাজ উদ্ধার করতে হয় এটা তিনি ভালো জানতেন। তাই জাল দলিল করে যেমন উমিচাঁদকে ঠকালেন, তেমনি মির্জাফর ও তার সহযোগীদেরকেও ঠকাতে ছাড়লেন না। মির্জাফরকে বাংলার সিংহাসনে বসালো প্রকৃত শাসনকর্তা হন তিনি নিজে। 1760 সালে দেশে ফিরে গিয়ে 1764 সালে বিলেত কর্তৃপক্ষের কাছ থেকে অসীম ক্ষমতা নিয়ে তিনি আবার ভারতে আসেন। 1767 সালে তিনি নিজ দেশে ফিরে গিয়ে ব্যাপকভাবে ধিকৃত ও নিন্দিত হলেন। 1774 সালে আত্মহত্যা করে তিনি নিজ জীবনের সমাপ্তি ঘটান।
যে মানুষটা কিনা হচ্ছে বাংলার স্বাধীনতা সূর্যটাকে অস্তমিত করতে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, তিনি একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ধিকৃত হইলেন, নিন্দিত হইলেন এবং এই যন্ত্রণাটা সহ্য করতে না পারে তিনি হচ্ছে আত্মহত্যা করলেন। রাজা রাজবল্লভ ছিলেন সিরাজ বিরোধী চক্রান্তের অন্যতম হোতা। নবাব সিরাজউদ্দৌলার অন্যতম অমাত্য হয়েও তিনি ছিলেন ঘোরতর বিশ্বাসঘাতক। ঢাকার বিক্রমপুরের বাঙালি বৈদ্য সম্প্রদায়ের লোক রাজবল্লভ ঢাকায় নৌবাহিনীর কেরানির কাজ করতেন, পরে গভর্নরের পেশকার ছিলেন। ঘসের বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ যখন ঢাকার গভর্নর, তখন রাজবল্লভ রাজা উপাধি লাভ করেন। হোসেন কুলী খাঁর মৃত্যুর পর রাজবল্লভ ঢাকার দেওয়ান হন এবং ঢাকার শাসনকার্য পরিচালনা করেন। এ সময় তিনি বিপুল অর্থবিত্তের মালিক হন। আলীবর্দী তার অসুস্থতার সময় মুর্শিদাবাদ এলে অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজ তাকে বন্দী করেন। পরে আলীবর্দীর অনুরোধে তিনি মুক্তি পান। সিরাজ রাজবল্লভের অর্থ বাজেয়াপ্ত করার জন্য লোক পাঠান, কিন্তু ধুরন্ধর রাজবল্লভ ছেলে কৃষ্ণদাসের মাধ্যমে নৌকাভর্তি টাকা পয়সা কলকাতায় পাঠিয়ে দেন। ড্রেক উৎকোচের বিনিময়ে তাকে আশ্রয় দেন। নবাব ড্রেককে লিখে পাঠান কৃষ্ণদাসকে মুর্শিদাবাদ পাঠাতে, ড্রেক তা করেননি। এসব কারণে রাজবল্লভ সিরাজের বিরুদ্ধে চক্রান্তে সামিল হন। বাংলায় ইংরেজ শক্তির প্রতিষ্ঠার জন্য রাজবল্লভের নিঃসহায়তা আজও ঘৃণিত ও নিন্দিত হয়। এবার আমরা আসি রায়দুল্লভের চরিত্র বিশ্লেষণে। রায়দুল্লভ হচ্ছেন বিহারের ডেপুটি গভর্নর জানকী নামের পুত্র। রায়বল্লভ ছিলেন উড়িষ্যার পেশকার, পরে দেওয়ানিপ্রাপ্ত হয়ে মুর্শিদাবাদ এসে রাজা নারায়ণের মতশুদ্ধি নিযুক্ত হন। নবাব আলীবর্দীর বিশেষ স্নেহভাজন হওয়ায় তাকে নবাবের সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়, কিন্তু সিরাজের সঙ্গে বিরোধ হয় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। এ কারণে তিনি গোপনে বিশ্বাসঘাতকদের সঙ্গে যুক্ত হন। মির্জাফর ও রায়দুল্লভের পরামর্শেই কিং কর্তব্য বিমূঢ় নবাব সিরাজ যুদ্ধবন্ধের ঘোষণা দিয়ে মুর্শিদাবাদে পদার্পণ করেন। পলাশীর যুদ্ধের পর মিরন রায়দুল্লভকে অর্থ আত্মসাতের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ইংরেজদের সহায়তায় কলকাতায় গিয়ে প্রাণে বাঁচলেও নিঃস্ব ভিক্ষুকের মতো জীবনযাপন করেন। যেখানে কিনা পলাশীর যুদ্ধের পর তাকে হচ্ছে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছিল মিরান, কিন্তু পরবর্তীতে ইংরেজদের সহায়তায় সে হচ্ছে বেঁচে ফিরলেও পরবর্তী একটা পর্যায়ে তাকে হচ্ছে ভিক্ষুকের জীবন নিয়ে জীবনযাপন করতে হয়। জগৎ শেঠ একটি উপাধি মাত্র। জগৎ শেঠের প্রকৃত নাম ফতেহ চাঁদ। তার পেশা ছিল ব্যবসা। নবাব সরফরাজ খাঁকে হটিয়ে আলীবর্দী খাঁকে সিংহাসনে বসানোর ক্ষেত্রে জগৎ শেঠের অবদান আছে। জগৎ শেঠ চেয়েছিলেন সিরাজ তার হাতের মুঠোয় থাকবেন, কিন্তু সিরাজ তাতে রাজি হননি। এ কারণে তিনি সিরাজের বিরুদ্ধে চলে যান। ব্যবসায়িক স্বার্থ ছাড়া জগৎ শেঠের মধ্যে দেশপ্রেম বলতে কিছুই ছিল না। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে তিনি বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন। অন্যান্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে জগৎ শেঠও সিরাজউদ্দৌলার পতনে নিষ্ঠুর ভূমিকা রেখেছেন। এই জগৎ শেঠ হচ্ছে সিরাজউদ্দৌলার পতনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বা নিষ্ঠুর ভূমিকা রাখছেন এবং অন্যান্যদের মতো তিনিও হচ্ছে এই বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, মূলত নবাবের বিরুদ্ধে ছিলেন। উমিচাঁদ। সিরাজউদ্দৌলা নাটকের উমিচাঁদ একটি দ্বৈত আচরণকারী খল চরিত্র। জন্মগতভাবে তিনি ছিলেন লাহোরের অধিবাসী। ইংরেজদের ব্যবসায় দালালি করে তিনি কোটি টাকার মালিক হন। কখনো কখনো প্রয়োজনে উচ্চ সুদে টাকা নিয়ে নবাবের দরবারে যথেষ্ট প্রভাবশালী হয়ে ওঠেন। পরে দেশের রাজনীতিতে অনুপ্রবেশ শুরু করেন। তিনি নবাবের কথা ইংরেজদের কাছে পাচার করতেন এবং ইংরেজদের কথা নবাবের কাছে বলে অর্থ রোজগার করতেন। উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন। কোনো পক্ষের প্রতি তার নিঃশর্ত সমর্থন ছিল না। তিনি ছিলেন দৌলতের পূজারী। তার স্বদেশপ্রেম বা নৈতিকতার কোনো দাম ছিল না। রায়দুল্লভ তাকে বলেছেন জাহেল মূর্খ, ড্রেক বলেছেন এই যুগের বিশ্বাসঘাতক, আর মির্জাফর বলেছেন কালকে উঠে। উমিচাঁদ নগ্নভাবে নিজের ধূর্তামির কথা সাহসের সঙ্গে বলতে পারতেন। তিনি মুখোশধারী ছিলেন না। উমিচাঁদও নবাব বিরোধী চক্রান্ত এবং সলা পরামর্শের সহযোগী ছিলেন। নকল দলিলে সই দিয়ে ক্লাইভ তাকে ঠকিয়েছিলেন। পরিশেষে উমিচাঁদ 20 লক্ষ টাকার শোকে পাগল হয়ে মৃত্যুবরণ করেন। যেখানে উমিচাঁদকে কিনা হচ্ছে নকল দলিল দেওয়া হয়েছিল 20 লক্ষ টাকার। পরবর্তীতে সে যখন জানতে পারলো যে এই 20 লক্ষ টাকার যে দলিলটা সেটা হচ্ছে নকল ছিল, পরবর্তীতে এটা জানার পরে এই 20 লক্ষ টাকার শোকে কিন্তু সে পাগল হয়ে একটা পর্যায়ে মৃত্যুবরণ করে। ওয়াটস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটস। নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি হিসেবে তার প্রবেশাধিকার ছিল। দেখতে সহজ সরল, নাদুস নুদুস, মোটাসোটা ওয়াটস মোটেও সৎলোক ছিলেন না। মিথ্যা আর কুটকৌশলে তিনি ছিলেন সিদ্ধ। মির্জাফর প্রমুখদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম সহায়ক। নারীর ছদ্মবেশ ধারণ করে তিনি নবাব বিরুদ্ধের সভায় হাজির হয়ে পরামর্শ করতেন।
নবাব একবার তাকে বন্দী করেছিলেন আর একবার শুলে চড়িয়ে হত্যা করার ঘোষণা দিয়েছিলেন দুর্নীতি আর অনাচারের। কিন্তু রাজবল্লভের পরামর্শ হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি হচ্ছে যখন তার দেশে ফিরেছেন তিনি হচ্ছে একটা পর্যায়ে মানে এই ক্ষোভে বা হচ্ছে এই কষ্টে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। ঘসেরি বেগম। নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা ঘসেরি বেগম সিরাজউদ্দৌলা নাটকে গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তিনি সিরাজের খালা এবং শকত জঙ্গের পালক মাতা। রাজপরিবারের নিয়ম অনুযায়ী শকত জঙ্গে নবাব হবে আর ঘসেরি বেগম রাজকার্য পরিচালনা করবেন, এটাই ছিল তার গোপন ইচ্ছা। যে কারণে সিরাজকে তিনি কখনোই নবাব হিসেবে মানতে পারেননি। ছলে বলে কৌশলে নিজ পালক পুত্রকে নবাব হিসেবে সিংহাসনে দেখার জন্য তিনি জোর উদ্যোগী হয়েছিলেন। আর সেজন্য ক্ষমতা থেকে সিরাজকে উৎখাত করার ষড়যন্ত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আমির অমাত্য সেনাপতিদের সমর্থন আদায়ের জন্য টাকাও খরচ করেছিলেন। রাজা রাজবল্লভের সহায়তাও নিয়েছিলেন, কিন্তু বিষয়টি বুঝতে পেরে ক্ষমতা বিলাসী স্বার্থপরায়ণ খালাকে সিরাজ নিজ বাড়িতে এনে নজরবন্দি করে রেখেছিলেন। এখানেও তিনি ছিলেন উদ্ধত, ইচ্ছাপরায়ণ। পলাশী যুদ্ধের পর ইংরেজরা তাকে ঢাকায় অন্তরীণ করে রেখেছিল। এ সময় মিলনের চক্রান্তে বুড়িগঙ্গা এবং শীতলক্ষার যেই মিলনস্থল সেখানে তাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলেও রটনা আছে। আমিনা বেগম। সিরাজউদ্দৌলা নাটকে আমিনা বেগম চরিত্রটি স্নেহময়ী, সন্তানের কল্যাণকামী, চিরন্তন বাঙালি মায়ের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়েছে। তিনি নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা, সিরাজের মা। তিনি সংযত, ধৈর্যশীলা। অল্প বয়সে তিনি বিধবা হয়েছিলেন। নবাবের মাতা হয়ে কোনো সুখ শান্তি ভোগ করতে পারেননি। বিশ্বাসঘাতকদের চক্রান্তে নিহত সিরাজের মৃতদেহ তাকে দেখতে দেওয়া হয়নি। কনিষ্ঠ পুত্র মির্জা হামদিকেও মিরনের আদেশে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তিনি কেঁদে কেঁদে কেবলই আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। শেষে মিরনের নির্দেশে তাকেও হাত পা বেঁধে মাঝ নদীতে ফেলে দেওয়া হয় এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন। লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। তিনি মির্জা ইরিশ খানের কন্যা। সিরাজউদ্দৌলা নাটকে লুৎফুন্নেসাকে শান্ত এবং শান্তিপ্রিয় মানুষ হিসেবে দেখানো হয়েছে, যিনি ছিলেন পতি অনুরাগী, এক আত্মপ্রত্যয়ী নারী। তিনি রাজনীতির মারপ্যাচ বোঝেন না বলে বাংলার রাজনীতির জটিল আবর্তে তার উপস্থিতি নেই, অথচ এর নির্মম প্রভাব তাকে ভোগ করতে হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা তাকে রাজনীতির বলয় থেকে মুক্ত রাখলেও ঘসেরি বেগমের ক্ষোভ ও নবাবের জীবনের সমস্যার প্রভাব তার উপরও পড়েছে, আর এর ফলে তাকে অনেক কষ্ট যন্ত্রণাও সইতে হয়েছে। তার স্বামীকে নিরিবিলি শান্তির এতটুকু সময় উপহার দিতে দুঃখ সংকটে নিবিড়ভাবে পাশে দেখতে চেয়েছেন। মৃত্যু যখন স্বামীকে তাড়া করে ফিরছে তখন তার কিসের কষ্ট। এমনই আত্মপ্রত্যয়ী লুৎফুন্নেসা। 1757 সালের 23 জুন তিনি স্বামীর হাত ধরে অজানা পথ বেরিয়ে পথেই তাদের বিচ্ছেদ ঘটে। সিরাজউদ্দৌলা বন্দী হয়ে ফিরে যান মুর্শিদাবাদে আর লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। তিনি স্বামীর মৃতদেহ দেখার সুযোগটি পাননি। মিরন তাকে বিয়ে করতে চেয়েছিলেন, জবাবে তিনি বলেছিলেন, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সে আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো। মীর কাসিম তাকে বন্দী করার সময় লাঞ্ছিত করেছিলেন, তার গচ্ছিত মণিমাণিক্য কেড়ে নিয়েছিলেন, তবু হার মানেননি। ইংরেজরা তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে এনেছিল। জীবনের শেষ দিন পর্যন্ত খোশবাগের গোরস্থানে স্বামী কবরে প্রতি সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে দিতেন। জীবনের শেষ পর্যায় পর্যন্ত তার স্বামীর গোরস্থানে মোমবাতি জ্বালিয়ে দিতেন এবং 1770 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। মোহনলাল সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি। শকত জঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে মোহনলালকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। ইংরেজরা যুদ্ধে জয়ী হয় তখন পুত্রসহ মোহনলালকে বদলি করা হয়। মোহনলালের কথাটাই সত্য প্রমাণিত হয়। মোহনলাল বলেছিলেন, আমার শেষ যুদ্ধ পলাশীতেই। কর্নেল ক্লাইভের আদেশে দেশপ্রেমিক মোহনলালকে গুলি করে হত্যা করা হয়েছিল। মীর মর্দান চরিত্র যদি বিশ্লেষণ করে তাহলে দেখতে পাবো তিনি ছিলেন কৌশলী যোদ্ধা এবং দেশপ্রেমিক সেনাপতি। তিনি নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত ছিলেন। তিনি সিরাজকে সাহায্য জুগিয়েছিলেন। এই বলে যে ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল, সাফরে আর আমার বাহিনী যথেষ্ট। যুদ্ধ চলাকালীন সময়ে ইংরেজের একটি গোলা এসে তার উরুতে বিদ্ধ হয়। তখন সিরাজের অনুগত বিশ্বস্ত বীরযোদ্ধা সেনাপতি মীর মর্দান মৃত্যুর কোলে ঢলে পড়েন। মোহাম্মদী বেগ হচ্ছে একজন ঘৃণ্য, কৃতজ্ঞ, নিজ প্রকৃতির ব্যক্তি, যে কিনা নবাবের হত্যাকারী। শুধু 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায় অতীতের সব উপকারের কথা ভুলে গিয়ে তার আশ্রয়দাতা সিরাজউদ্দৌলাকে তিনি নিষ্ঠুরভাবে হত্যা করেন। অথচ অনাথ মোহাম্মদী বেগকে আদর যন্ত্রে লালন পালন করেন সিরাজেরই বাবা জয়নুদ্দিন। সিরাজকে হত্যার জন্য মোহাম্মদী বেগ এগিয়ে এলে সিরাজ তাকে হত্যা করতে নিষেধ করেন এবং অতীতের দিকে চেয়ে দেখতে বলেন। নবাবের যেসব কথায় কর্ণপাত না করে সে প্রথমে লাঠির আঘাতে সিরাজকে ফেলে দিয়ে পরে ছুরির আঘাতে হত্যা করে। রাইসুল জুহালা এক দেশপ্রেমিক গুপ্তচর। তিনি রাজা রাম সিংহের ছোট ভাই। তার প্রকৃত নাম নারায়ণ সিংহ। বেশভূষা পরিবর্তন করে, কণ্ঠস্বর পরিবর্তন করে, নেচে গেয়ে তিনি যে কোনো পরিবেশ মানিয়ে নিতে পারতেন, আবার নিজের কাজটিও ঠিকঠাকভাবে করে নিতে পারতেন।
নবাবের জন্য সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি হরকরার বেশে কলকাতা গিয়েছিলেন। নবাবের চিঠি দিয়েছিলেন উমিচাঁদকে ইংরেজদের দেওয়ার জন্য, আর নিজে ঘুরে দেখেছেন ইংরেজদের শক্তি। গভর্নর ড্রেক নবাবের চিঠি ছিঁড়ে তার মুখের উপর ছুঁড়ে মেরেছিলেন। এই অপমানের কথা নবাবকে জানানোর পর নবাব কলকাতা আক্রমণের জন্য প্রস্তুতি নেন। রাইসুল জোহালা ছিলেন সাহসী, বুদ্ধিমান, দেশপ্রেমিক। ক্লাইভের নির্দেশে গুলিবদ্ধ হয়ে স্তিমিত কণ্ঠে তিনি উচ্চারণ করেন, এদেশ থেকে এদেশে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে। সে কি বেইমানের চেয়ে খারাপ? নাট্যকার ইতিহাস সিদ্ধ নারায়ণ সিংহকে নাটকের একটি কৌতুকের এবং দেশপ্রেমিকের চরিত্র হিসেবে দেখিয়েছেন। নাটককার তাকে একই সাথে কৌতুকের চরিত্র, কৌতূহলের চরিত্র এবং দেশপ্রেমিক হিসেবে দেখিয়েছেন। তো এটাই ছিল আমাদের আলোচনা। আমি আবারও বলতেছি, দুইটা ভাগ আলোচনা করছি। একটা ভাগ হচ্ছে পুরো নাটকটা সারসংক্ষেপ এবং আরেকটা ভাগ হচ্ছে চরিত্র বিশ্লেষণ। তো চরিত্র বিশ্লেষণগুলো অনেক বেশি করার কারণ হচ্ছে প্রত্যেকটা চরিত্রের সাথেই উদ্দীপকের কোথাও না কোথাও মিল থাকতেও পারে। তো সবাই আশা করি পুরো ভিডিওটা দেখেছি, এবং যারা দেখিনি বা যারা স্কিপ করে দেখেছি তাদেরকে আবার বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।